ইভিনিং সবাইকে। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাদ্রাস সার্ভিস কমিশনে 11-12 এর যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নটা 90টা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম কথা যে যে 90টা প্রশ্নে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সম্পূর্ণ একটা সম্ভাব্য প্রশ্নমুক্ত, এবং আপনারা প্রথমে শুনবেন বিষয়টি এবং তারপর যদি কারোর মনে হয় কোথাও কোথাও কোনো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে বা কিছু বুঝতে অসুবিধা হয়েছে, আপনারা সবার লাস্টে যখন প্রশ্ন উত্তরের একটা সেশন থাকবে সেখানে আপনারা আপনাদের মতামত জানাবেন। এই মুহূর্তে যখন আলোচনা করবো মাঝখানে থামিয়ে না বললেই ভালো। ওকে, আচ্ছা। প্রথম প্রথম প্রশ্নটা আমরা আজকের কোশ্চেনে ডি সিরিজটা, যেটা প্রশ্নটা আলোচনা করছি সেটা ডি সিরিজের একটা প্রশ্ন। আপনাদের কাছে হয়তো এটার সাথে নাও মিলতে পারে, আপনারা নিজেরা একটু দেখে নেবেন বিষয়টা। তো এটা ডি সিরিজ নিয়ে আলোচনা করছি আমরা। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা যেটা হচ্ছে, যেটা কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? ওকে, এই কৈবর্ত বিদ্রোহের নেতা রাইট অ্যান্সার হয়ে যাবে দীর্ঘ। ঠিক আছে, এই কৈবর্ত বিদ্রোহ আপনারা যদি পাল সাম্রাজ্য পড়ে থাকে সেখানে দ্বিতীয় মহিপালের সময়, ঠিক আছে, দিব্য বিদ্রোহ করছে। এছাড়া তারপর আমরা রুদ্রকের পুত্র ভীমকেও দেখতে পাবো, এবং এই কৈবর্ত বিদ্রোহ, তাই তো, থামিয়েছিল রামপাল, যিনি পরবর্তীকালে রাজা হচ্ছে। আচ্ছা, তার আগে একজন সুরপাল বলেও একজন ছিলেন। আচ্ছা, তারপরের যেটা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, সুতরাং একের দাগে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 2 নম্বর প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি যে সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ান কে বলেছে বা ভারতের নেপোলিয়ান কে বলেছে? এটা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন ঐতিহাসিক স্মিথ, ভিনসেন্ট স্মিথ। তাকেই, সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর যেটা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে তারিক-ই ফিরোজ শাহী কার রচনা? ওকে, এটা হচ্ছে জিয়াউদ্দিন বার্নি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন এ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 নম্বর প্রশ্ন যে কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেছিল? এই আহ, প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়েছিল যে কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেছিলেন। সেটা হবে ফিরোজ শাহ তুগলক। কারণ আপনারা তার শাসনকাল যদি একটু মনে করেন দেখতে পাবেন যে তিনি মানে অনেক কটা শহর কিন্তু প্রতিষ্ঠা করেছেন, মানে জৌনপুর, হিসারপুর, পিরোজপুর, ফতেহাবাদ, এরকম অনেক কটা শহর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আর বাকি যে অপশন গুলো, কুতুবউদ্দিন আইবক, বাতিল, সে তেমন একটা কিছু করার সময় পায়নি। ইলতুৎমিশ অনেকদিন ছিলেন কিন্তু মঙ্গল আক্রমণের ভয় ভীত ছিলেন, সেরকম ভাবে খুব একটা কিছু শহর প্রতিষ্ঠা করেছেন। তার আলাউদ্দিন খলজি কিছু করেছেন, কিন্তু ফিরোজ শাহ তুগলক রাইট অ্যান্সার, কারণ সর্বাধিক শহর তিনিই প্রতিষ্ঠা করেছেন। ওকে, সুতরাং 4 নম্বর প্রশ্নের রাইট অপশন, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, খুব ভালো প্রশ্ন এটা। জাকাত আদায় করা হতো কেন? ঠিক আছে, বা জাকাত আদায় করা হয় কেন? 4টা অপশন দেখছেন, রাষ্ট্রের জন্য, ইকতেদারদের জন্য, ওয়াজিরের জন্য, দারিদ্রদের জন্য। এখানে অপশন বি এবং সি আগেই চলে যায়, অপশন দুটো কনফিউশন হতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রের জন্য আর একটা হচ্ছে দরিদ্রদের জন্য। কিন্তু জাকাত যে বিষয়টা, জাকাত অ্যাকচুয়ালি আদায় করা হতো আপনার দারিদ্রের জন্য। অ্যাকচুয়ালি যারা ধরুন বড় লোক, যারা প্রচুর টাকা ইনকাম, তারা তাদের ইনকামের একটা পার্ট মুসলিমদের মধ্যে, তারা একটা ইনকামের একটা পার্সেন্টেজ তারা চ্যারিটির জন্য দান করতো। ঠিক আছে, এবং চ্যারিটি বলতে সেটা দারিদ্রদের জন্যই দান করতো। যেখানে দরিদ্র মানুষের যেখানে কোনো রকম ভাবে যে টাকাটা উপকারে লাগবে, সেই বিষয়টার জন্যই কিন্তু এই জাকাত আদায় করা হয়। সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, জাকাত আদায় করা হতো। আচ্ছা, 6 যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দাম কি? Okay? আচ্ছা, দাম হচ্ছে অ্যাকচুয়ালি তাম্র। অ্যাকচুয়ালি আপনারা যদি শের শাহের সময় বা এর সময় 1 রুপি = 64 দাম ছিল। আর এটা শের শাহের সময় ছিল 1 রুপি = 64 দাম। মানে একটা রুপোর কয়েন = 64 দাম, এরকম একটা, মানে
পার্সেন্টেজে টাকাটা হিসাব হতো। এছাড়া হুমায়ুনের সময় যদি আপনারা দেখেন, দেখবেন এক টঙ্কা ইজ ইকুয়াল টু 48 জিতল, এরকম একটা পার্সেন্টেজ থাকতো। তো এই দাম দাম হচ্ছে অ্যাকচুয়ালি তাম্র মুদ্রা। ওকে, আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 6 নম্বর প্রশ্নের অপশন বি। আচ্ছা, তারপর 7 নম্বর প্রশ্ন আমরা যদি চলে যাই, হচ্ছে 1665 সালে পুরন্দরের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিতে কারা ছিলেন অ্যাকচুয়ালি? ওকে, এখানে যে অপশন গুলো দিয়েছিল, শিবাজি তো অবশ্যই থাকবে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু রাইট অ্যান্সার হবে জয় সিং। এছাড়া দলিত খাঁ ছিল, আফজল খাঁ হবে না, জসবন্ত সিং হবে না, মান সিং হবে না, জয় সিং ছিল রাইট অ্যান্সার। ওকে, তার সাথেই পুরন্দরে চুক্তি হচ্ছে। সাথের রাইট অ্যান্সার অপশন এ। খুব সহজ প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? এটা অপশন এ হয়ে যাবে অ্যালেন অপটিনিয়ান হিউম। ওকে, এটা কিন্তু অনেকেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি করে দেন, কিন্তু এটা যদি প্রশ্ন অনেক সময় আসে যে প্রকৃতপক্ষে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, সেক্ষেত্রে অনেক জায়গায় অ্যান্সার বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। কিন্তু যখন বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে অপশন সি হিউম হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এরপরের যেটা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? আমরা প্রত্যেকে জানি সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফফর খান। অপশন এ, যিনি আইন অমান্য আন্দোলনের সময় খুদাই খিদমিৎকার বলে একটা দল বানাচ্ছেন, এবং সেক্ষেত্রে গান্ধীজিকে সাপোর্টও করেছিলেন তিনি। ওকে, তো 9 দাগের রাইট অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা, 10 প্রশ্ন ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময়কাল কত ছিল? খুব ক্লোজই দিয়েছে, কিন্তু এখানে দেখতে হবে যে রোবাসপিয়ার যখন অ্যাকচুয়ালি যখন রাজা মারা যাচ্ছে, মানে রাজা মানে ষোড়শী যখন মারা যাচ্ছে 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি তাকে হত্যা করা হচ্ছে, তার কিছুদিন মাস পর থেকে অ্যাকচুয়ালি রোবাসপিয়ার সন্ত্রাসের একটা রাজত্ব চালাচ্ছে। সেইটা কিন্তু 1794 খ্রিস্টাব্দে এসে শেষ হয়ে যাচ্ছে, যখন রোবাসপিয়ারকে ফাঁসি দেওয়া হচ্ছে। ওকে, তারপর সুতরাং সন্ত্রাসের রাজত্ব 1793 থেকে 1794 পর্যন্ত। 10-এর রাইট অ্যান্সার অপশন বি। আচ্ছা, একটা বইয়ের নাম দিয়েছে, হিস্টোগ্রাফি জায়গা থেকে প্রশ্ন এসেছে, যে বইয়ের নাম এবং লেখক, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার। বইটি কে লিখেছে? তাই তো, ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার বইটা লিখেছিলেন অপশন হবসবন, যেটি অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ইনি এই বইটা রচনা করেছেন। ওকে, আচ্ছা, তারপর 12 দাগের যে প্রশ্ন, অপারেশন ডি ডে। অপারেশন ডি ডে বলতে যেটাকে বলা হয়ে থাকে, যেটা অপারেশন ডেলিভারেন্স ডে যেটাকে বলা হয়ে থাকে, এটা বলা হয়ে থাকে যে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় মানে নৌবহর যুদ্ধে নেমেছিল সেদিন, অর্থাৎ হিটলারের বিরুদ্ধে। সেটা রাইট অ্যান্সার হচ্ছে 6 জুন 1944 খ্রিস্টাব্দে। ওকে, যেটাকে ডেলিভারেন্স ডে বলা হয়ে থাকে, অপারেশন ডি ডে। যার সেনাপতি ছিল আইসেনহাওয়ার বলে একজন ছিলেন। তো 12 দাগের রাইট অ্যান্সার ছিল হচ্ছে অপশন ডি, 6 জুন 1944। আচ্ছা, তারপর 13 দাগের রাইট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমটা কি? এটা আমরা ছোট থেকেই পড়ছি, প্রথম হচ্ছে ব্রহ্মচার্য। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমটি হচ্ছে ব্রহ্মচার্য, অপশন সি। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, সহজ প্রশ্ন, যে জৈনদের চতুর্বিংশ শততম তীর্থঙ্কর কে ছিলেন, মানে 24তম তীর্থঙ্কর কে ছিলেন, এটাই জিজ্ঞাসা করতে চেয়েছে। সেটা হচ্ছে অপশন এ, মহাবীর। তাই তো, পার্শ্বনাথ 23তম ছিল, ঋষভ ছিল প্রথম। আচ্ছা, তারপরে 15 যেটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন দিয়েছে, যেটা হচ্ছে একটু গুলিয়ে যায় ছেলে মেয়েদের, স্টুডেন্টদের ক্ষেত্রে, যেটা হচ্ছে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? এখানে একটা বিষয়, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছেন মহাপদ্ম নন্দকে বলা হয়। ঠিক আছে, আর আর অ্যাকচুয়ালি ভারতের ক্ষেত্রে প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়ে থাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে। ঠিক আছে, সেটা তিনি অ্যাকচুয়ালি হেমচন্দ্র রায়চৌধুরী বলেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে, যে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা।
আর মহাপদ্মানন্দকে বলেছিলেন ডক্টর রাধামোহন মুখার্জি। ঠিক আছে, তার অ্যাকচুয়ালি তার একটা বই ছিল, দ্য এজ অফ এম্পায়ার ইম্পেরিয়াল ইউনিটি যে বলে একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থে তিনি এটা বলেছিলেন যে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে মহাপদ্ম নন্দ। ওকে, 15 দাগের অ্যান্সার। 15 দাগের অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে 16 দাগের যে প্রশ্নটা আমরা দেখতে পাবো, কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? অশোকের রাজ্যাভিষেক হয়েছিল 269 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি একটা জায়গা, অনেক জায়গায় বলা আছে যে অশোক সিংহাসনে বসেছিল 273-এ, কিন্তু তার রাজ্যাভিষেক হয়েছিল আপনার 269 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন বি। 16 দাগের রাইট অ্যান্সার অপশন বি। 17 দাগের যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোন যুদ্ধের ফলে সুলতানি শাসনের অবসান ঘটেছিল? খুব সহজ প্রশ্ন, যে কোন যুদ্ধের পর, সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধের পর। ওকে, আচ্ছা, বাবর পরাজিত করছিলেন ইব্রাহিম লোধি, তার মাধ্যমে ভারতবর্ষের সুলতানি শাসনের অবসান ঘটছে। আচ্ছা, তারপর আহ যে প্রশ্নটা হচ্ছে 18 দাগের প্রশ্ন, কে মনসাবদারি প্রথা চালু করেছিল? খুব সহজ প্রশ্ন, মনসাবদারি প্রথা চালু করেছিলেন আকবর। এবং আমরা প্রত্যেকে জানি তিনি তার সৈন্যবাহিনীকে একটা সঠিক রূপ দেওয়ার জন্য এবং সমগ্র আর্মি সিস্টেমটাকে একটা মানে সুন্দরভাবে সাজানোর জন্য বিষয়টা তিনি এনেছিলেন, এবং সেক্ষেত্রে তার উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে নূরজাহান জুমটা বলা হচ্ছে বলতে কি বোঝো? ওকে, তো মানে নূরজাহান চক্রর কথাই অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে। সেটা হচ্ছে জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্র ছিল সেটা। সুতরাং 19 দাগের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, আচ্ছা, আচ্ছা, 20 দাগের যেটা প্রশ্ন, যে কে আলমগীর উপাধি গ্রহণ করেছে? খুবই সহজ প্রশ্ন, কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে অপশন, রাইট অপশন হচ্ছে অপশন ডি, ঔরঙ্গজেব। ঠিক আছে, আলমগীর উপাধি গ্রহণ করেছে। অ্যাকচুয়ালি তিনি তার ভাইদের যখন 1658 সালে যখন তার বাবা পিতা শাহজাহান অসুস্থ হয়ে যাচ্ছে, এবং তারপর নিয়ে যখন ঝামেলা বেঁধে যাচ্ছে সিংহাসন উত্তরাধিকারী নিয়ে, সেই সময় কিন্তু তিনি পরপর কিছু যুদ্ধে পরাজিত হয়ে আলমগীর একটা উপাধি নিয়েছিলেন, মানে অন্যদেরকে হারিয়ে। ওকে, আচ্ছা, কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল? এটা 1674 খ্রিস্টাব্দে। 9-10 প্রশ্ন এসেছিল শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল, সেটা হবে রায়গড়। আর শিবাজির রাজ্যাভিষেক কবে হয়েছিল? 1674 খ্রিস্টাব্দে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ। ওকে, পরের প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, যে শেষ মোগল সম্রাট কে ছিলেন? শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। আহ তিনি শেষ মোগল সম্রাট ছিলেন, যদিও তিনি সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন বলে তাকে ইংরেজরা রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিল, এবং সেখানেই তিনি 1662 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন, 1762 খ্রিস্টাব্দে, তাই তো? সুতরাং সরি, তিনি দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মোগল সম্রাট, এবং তিনি সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করছেন এবং 1862 খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন। ওকে, আচ্ছা, 23 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে স্বর্দেশমুখ কি? স্বর্দেশমুখ হচ্ছে শিবাজি কর্তৃক যে নির্ধারিত পার্শ্ববর্তী রাজ্যগুলি কৃষকদের থেকে উৎপাদনে 1/10 কম। ঠিক আছে, আহ এটা হচ্ছে স্বর্দেশমুখ, অর্থাৎ 10 ছিল। আর 1/10 এটা মানে নিত জোর করে অনেক সময়। সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 23 দাগের রাইট অ্যান্সার অপশন। আচ্ছা, 24 দাগের যেটা প্রশ্ন সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কবে পরিণতি করেছে? খুব সহজ প্রশ্ন, আমরা ছোট থেকে পড়ছি যে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়েছে। 24-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, তারপরে প্রশ্ন 25 দাগের প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনভার্টিস রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা? কে রচনা করেছিলেন? এটা হচ্ছে দাদাভাই নওরোজি, 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই বইটা, পভার্টি অ্যান্ড আনভার্টিস রুল ইন ইন্ডিয়া। ওকে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার 25-এর দাগে। 26-এর যে প্রশ্ন যেটা হচ্ছে অবশিল্পায়ন বলতে কি বোঝায়? ওকে, এখানে যেহেতু অপশন গুলো আমরা একটু দেখি, যে বৃহৎ শিল্প ছাড়া অন্যান্য শিল্প বলছে প্রথম,
পুরানো শিল্পের বলতে চাইছে যে পুরানো শিল্প কমে অবনতি হচ্ছে, নতুন শিল্প একদমই এটা হবে না। আর বলছে সমস্ত শিল্প উৎপাদন বন্ধ করে দেবে। এবার একটা জায়গায় কনফিউশন হতে পারে দুটো জায়গায়, যে অপশন বি এর মধ্যে আর অপশন ডি এর মধ্যে, ঠিক আছে। এবার যদি এটা খুব স্বাভাবিক, অপশন একটু কনফিউশন হওয়া উচিত, এই জায়গাটা হয় অনেকে। এবার অবশিল্পায়ন যদি কথাটা আপনারা ভালো করে দেখেন, অবশিল্পায়ন মানে কি ভারতবর্ষে সেই সময় সমস্ত শিল্প বন্ধ করে দেওয়া হয়েছিল? মানে সমস্ত শিল্প বলতে তো মানে তার সমস্ত শিল্প হচ্ছে, সেটা ইংরেজরা শিল্প বন্ধ করে দেবে ভারতবর্ষে, এছাড়া সমস্ত, কিন্তু সমস্ত শিল্প তো বন্ধ করে দেয়নি, কাঁচামাল তো উৎপাদন করতে দিত। ঠিক আছে, সেই কাঁচামাল তো ইংরেজরা ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে অপশন ডি টা এলিমিনেট করা যায়, একটু যদি ভালো করে ভাবেন সেক্ষেত্রে একটাই অপশন পড়ে থাকে, অপশন বি। ঠিক আছে, পুরানো শিল্পের প্রণালী যেটা ওকে বলছে সেটা হচ্ছে, তাহলে 26-এর দাগে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এইটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, যেটা হচ্ছে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়েছিল নিম্নলিখিত কোন আইনের ধারায়? ঠিক আছে, এবার এখানে নিয়ে হাজার তর্ক বিতর্ক আছে। যে রাইট অ্যান্সার, যে অ্যান্সার করে এসেছে 1813, সে বলছে এটা 1813। এবার যে যারা অ্যান্সার করে এসেছে 1833, তারা বলছে 1833। এবার আমি যেটা বলছি সেটা শুনুন। এবার আপনি যা অ্যান্সারই করে থাকুন না কেন, সেটা একমাত্র দেখুন কমিশন যেটা নেবে সেটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। বিষয়টা হচ্ছে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট আসছে। সেই চার্টার অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়েছে। ঠিক আছে, এখানে প্রশ্নে কি কোথাও একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত করার কথা বলা হয়েছে? না, সেখানে কিন্তু কোথাও একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত করার কথা বলা হয়। প্রশ্নে আসছে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়েছিল কবে? এবার ধরুন, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের 1813-তে অবসান হলো, কিন্তু চায়ের উপর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য ছিল। ঠিক আছে, বাকিগুলোর থেকে সমস্ত তারা বাণিজ্য অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু চায়ের উপর তাদের কিন্তু একচেটিয়া বাণিজ্য ছিল। কিন্তু বাণিজ্যিক অধিকার যদি লুপ্ত বলা হয় সেক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যায় 1833 খ্রিস্টাব্দে। যদিও যদিও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু 1874 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু বাণিজ্য করতো। বাণিজ্য অধিকার যে লুপ্ত হয়ে গেছে তা কিন্তু না। ঠিক আছে, বাণিজ্য করতো, কিন্তু আহ যে অন্যান্য বাণিজ্যকে অ্যাকচুয়ালি সেই সময় অনেক কিছু ছিল, কারণ ছিল নেপোলিয়ানের ওদিকে, মানে কি বলবো, মহাদেশীয় অবরোধ মতো অনেক কিছু কারণ ছিল, যার জন্য অন্যান্য কোম্পানিগুলো ভারতে আসতে চাইছে। তো 1833 খ্রিস্টাব্দ বাণিজ্যিক অধিকার বলতে বলতে চাইছে যে এখানে আহ সমস্ত যে বাণিজ্য অধিকারগুলো লুপ্ত হয়ে গেছিল 1833 খ্রিস্টাব্দে, তাও কিন্তু তারা, কারণ বাণিজ্যিক অধিকার লুপ্ত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু একটা হিসাবে, মানে অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে তুলে ধরতে চেয়েছিল এখানে। ঠিক আছে, কারণ তখনও তো 1858-র অ্যাক্ট আসেনি এইখানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাণিজ্যিক একটা কোম্পানি থাকছে না, সেখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1833 হিসাবে, 1833 চার্টার অ্যাক্ট হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মানে মানে একটা কোম্পানি হয়ে যাচ্ছে, যারা প্রধান কাজ হচ্ছে সাম্রাজ্য পরিচালনা করা। ঠিক আছে, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যায় আমার মতে, ব্যক্তিগত এটা আমার মত, আপনারা মানে ইয়ে করবেন না। আম, এটা আপনার, আমি হয়তো ভুল হতেও পারি, ঠিক আছে, কিন্তু আমি যা সোর্স ঘেটেছি এবং যা দেখেছি সমস্ত কিছু নিয়ে 1833 হচ্ছে। ঠিক আছে, এবার দেখা যাবে, আমরা ওয়েট করবো কমিশন কি বলছে। ঠিক আছে, এবার আমি যে যুক্তিটা দিলাম এটা এটা হচ্ছে আসল কথা, এবার দেখা যাক কমিশন কি। ঠিক আছে, এবার আপনার সাথে আমার মত পার্থক্য হতেই পারে, সেটা সেটা আলোচ্য সাপেক্ষ, সেটা ঠিক আছে। ফাইনাল দেখা যাবে যেটা কমিশন যেটা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 28-এর দাগে যেটা প্রশ্ন, যেটা হচ্ছে ভারতে ফরাসি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? খুবই সহজ প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, যেটা হচ্ছে কাজী সৈয়দ আহমদ। ঠিক আছে, আচ্ছা, তারপরে 29-এর দাগের প্রশ্ন, যেটা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের অন্যতম নেতা কুনর সিং কে ছিলেন? ঠিক আছে, এইখানে একটা ভালো প্রশ্ন, এটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন দিয়েছে। যে বিহারের কে ছিলেন, বিহারের জমিদার ছিলেন, কৃষক আন্দোলনের নেতা ছিলেন, আদিবাসী সম্প্রদায়ের নেতা ছিলেন, ধর্মযাজক ছিলেন? অ্যাকচুয়ালি তিনি ছিলেন জমিদারের, মানে বিহারের জমিদার, তাকে বিহারের লায়ন অফ বিহারও বলা হতো, মানে বিহারের সিংহ বলা হবে থাকে থাকে, তার আর একটা নামে পরিচিত। সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে 29-এর দাগে অপশন এ। ওকে, আচ্ছা।
ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই সহজ প্রশ্ন। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে উঠেছিল, সেটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। ওকে, আচ্ছা। 31-এর দাগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিয়া। আমরা ছোট থেকে পড়ছি, এখানে আলোচনা করার কিছু নেই। ওকে, আচ্ছা। 32-এর দাগে একটা প্রশ্ন যেটা হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? এটা দেখুন চোখ বন্ধ করে সবাই বলবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে, এবং হয়তো কমিশন এটা দেয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কিন্তু একটা সমস্যা আছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রশ্নটা পড়ে, সেটা হচ্ছে যে দেখুন আনন্দ মোহন বসুও কিন্তু ভারত সভার একজন প্রতিষ্ঠাতা, এবং অনেক বইতেও কিন্তু এটা বলা আছে, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে আপনারা যদি একটু নেটেও সার্চ করেন দেখবেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যে ফাউন্ডার, দেখবেন বেশিরভাগ জায়গায় উইকিপিডিয়া থেকে শুরু করে অনেক ওয়েবসাইটে কিন্তু বলা আছে যে ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। এখানে শুধু যদি এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু দুটো অপশন একসাথে না রেখে যদি যে কোনো একটা অপশনে রাখতো তাহলে সুবিধা হতো, ঠিক আছে। এটা যদি চ্যালেঞ্জ হয়ে যায় তখন এটা ঝামেলা হতে পারে বলে জানি না। এবার যেহেতু বেশিরভাগ জায়গায় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকেই বলে ভারত সভার প্রতিষ্ঠাতা, সে কিন্তু মূল উদ্যোক্তা কিন্তু অনেকটাই আনন্দমোহন বসু এটা নিয়েছিলেন এবং তিনি এর সম্পাদকও ছিলেন। সুতরাং রাইট অ্যান্সার ঠিক আছে, আপনারা ধরে রাখতে পারেন অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কিন্তু অপশনে দেওয়া উচিত ছিল না আনন্দমোহন বসু একসাথে, ঠিক আছে, যার জন্য কনফিউশন তৈরি হয়। 33-এর থেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করেছে? রাইট অ্যান্সার হবে লাহোর অধিবেশন। আমি বারবার যখন ক্লাস নিতাম বারবার বলতাম এই এই অধিবেশনটা কিন্তু খুব কম বার, আপনারা জানি না হয়তো আমার ক্লাসে কেউ আছেন কিনা বা এখানে উপস্থিত আছেন কিনা, আমি বারবার বলতাম এই লাহোর অধিবেশন কিন্তু মাথায় রাখবেন 1929 খ্রিস্টাব্দে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অধিবেশন। এখান থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে। 1929 লাহোর অধিবেশন, ঠিক আছে। তো সভাপতি ছিল জওহরলাল নেহেরু। আচ্ছা, মুসলিম লীগ কবে স্থাপিত হয় ওই বাচ্চাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ স্থাপিত হয়েছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রুশোর কোন তত্ত্ব বিখ্যাত, ঠিক আছে। আর রুশোর আহ সমাজতন্ত্র হবে না, প্রজাতন্ত্র হবে না, গণতন্ত্রের সাথে রুশো কিছুটা যায়, কারণ রুশো গণতন্ত্রের কথা বলতো, জনগণের অধিকারের কথা বলতো, এবং তিনি বিশ্বাস করতেন জনগণই মানে রাজা কোনো দেবতা বা ওসব ভগবানের ক্ষমতা নেই, জনগণের দ্বারাই রাজা শাসন করবে, এটাই উচিত। কিন্তু রুশোর যে তত্ত্বটা সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। একটা সামাজিক চুক্তি অনুযায়ী রাজা যে তিনি যার সোশ্যাল কন্ট্রাক্ট বইটা যেটি তিনি তার ব্যাখ্যা দিয়েছেন যে একটা সামাজিক চুক্তি অনুযায়ী রাজাকে সিংহাসনে বসানো হয় এবং রাজা তার জনগণের ইচ্ছা অনুসারে শাসন করবেন, ভগবানের ইচ্ছা অনুসারে নয়, এই যে কথাগুলো বলেছিলেন। সুতরাং রুশোর তত্ত্ব যেটা মূল তত্ত্ব বিখ্যাত সেটা হচ্ছে সামাজিক চুক্তি তত্ত্ব, সেটা হচ্ছে অপশন বি। ওকে, আচ্ছা। কাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল? খুবই ইজি প্রশ্ন এটা। 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটেছে। ওকে, তাহলে 36-এর দাগে রাইট অ্যান্সার হবে অপশন বি। ওকে, আচ্ছা। 35-এর যেটা প্রশ্ন যেটা হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির মানে 1815 খ্রিস্টাব্দের শর্ত ছিল না, ঠিক আছে। এখানে যদি প্রশ্ন দেখেন ন্যায্য অধিকার শর্ত ছিল, পুরস্কার ক্ষতিপূরণ ছিল, শক্তি সাম্য ছিল, ছিল না যেটা সেটা হচ্ছে গণতন্ত্র। ওকে, আর তাহলে 37-এর দাগের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে গণতন্ত্র। ওকে, আচ্ছা। 38-এর দাগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ইংল্যান্ডে কোন শিল্পে প্রথম বিপ্লব সংঘটিত হয়েছে? সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি বস্ত্র শিল্পে প্রথম বিপ্লব সংঘটিত হয়েছে। আচ্ছা, তাহলে 38-এর দাগে রাইট অ্যান্সার হবে অপশন বি, বস্ত্র শিল্প। আচ্ছা, হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ এটা ছোট থেকে আমরা জানি, 9-এর বিষয়, কবি বাচ্চাদের বিষয়, সেটা হচ্ছে হিটলারের যে মেন গ্রন্থটা ছিল সেটা হচ্ছে মেন জ্ঞান ও আমার সংগ্রাম। তিনি 1925 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল, 1924 খ্রিস্টাব্দে তিনি জেলে বসে এটা লিখেছিলেন, এবং সেটা হচ্ছে মেন জ্ঞান আমার সংগ্রাম, ঠিক আছে। এটাই ছিল নাৎসি বাহিনীর একটা বাইবেল হিসাবে পরিচিত ছিল, ঠিক আছে, নাৎসি দলের বাইবেল বলা হতো। তো 39 এটা হচ্ছে
আচ্ছা, 40-এর দাগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশু কারণ কিছু। প্রধান কারণ আমরা প্রত্যেকেই জানি যে জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছে, তাই তো? 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জার্মানি হঠাৎ পোল্যান্ড আক্রমণ করছে এবং তার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বের সূচনা হচ্ছে। আচ্ছা, 41-এর দাগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোনটি সিন্ধু বা হরপ্পা সভ্যতা সমসাময়িক ছিল না? আচ্ছা, মিশরের সাথে একটা সিন্ধু সভ্যতা সম্পর্ক ছিল। মেসোপটেমিয়ায় তো সিন্ধু সভ্যতার সমস্ত শিল্পমহলও পাওয়া গেছে। সুমেরের সাথে তো সিন্ধু সভ্যতা মানুষের ব্যবসা বাণিজ্য করতো। যেটা হচ্ছে সমসাময়িক না, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সমসাময়িক ছিল না, আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 41-এর দাগে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আচ্ছা, বৎস মহাজন পদের রাজধানীর নাম কি? 16টা মহাজন পদের না অবশ্যই প্রত্যেকেরই ক্যাপিটাল জেনে রাখা উচিত। বৎস মহাজন পদের রাজধানীর নাম হচ্ছে কৌশাম্বী, তাই তো? তাহলে 42-এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, তারপর 43, বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক ছিল? এই প্রশ্নটা একটু কঠিন দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। সাধারণত বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অনন্ত। ওকে, 24টা জৈন তীর্থঙ্করদের প্রতীক মনে রাখা একটু টাফ, কঠিন। সেক্ষেত্রে বাজ পাখি জৈন তীর্থঙ্করের প্রতীক হচ্ছে অনন্ত, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, 44, গৌতম বুদ্ধের নিচের কোন শিষ্য নাপিত ছিলেন? ঠিক আছে, এটা একটা বেশ ভালো কঠিন প্রশ্ন দিয়েছে বলে আমার ধারণা। যেটা হচ্ছে গৌতম বুদ্ধের নিচে কোন শিষ্য নাপিত ছিলেন, রাইট অ্যান্সার হবে অপশন বি, উপালি ছিলেন। আহ গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের এক মিনিট, হ্যাঁ, গৌতম বুদ্ধের শিষ্য যিনি নাপিত ছিলেন সেটা হচ্ছে উপালি। আচ্ছা, 45, গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন? গুপ্ত রাজবংশের শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত। যেন তার একটা প্রশ্ন আছে যে গুপ্ত বংশের কোন শাসকের সময় সব থেকে মানে যে স্বর্ণ মুদ্রা বানানো হচ্ছে সেই মুদ্রা সব থেকে মানে লোয়েস্ট কোয়ালিটির একটা স্বর্ণ মুদ্রা বানানো হচ্ছে, সেটার অ্যান্সার হবে গুপ্ত বংশের শেষ রাজা বিষ্ণুগুপ্ত। সুতরাং গুপ্ত বংশের শেষ রাজা হবে বিষ্ণুগুপ্ত, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা, তারপর যেটা 46 নম্বর প্রশ্ন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কালচার কালচার অ্যান্ড সিভিলাইজেশন অব অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বইটির লেখক কে? এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, ডিডি কোশাম্বী, তিনি এটা রচনা করেছিলেন, কালচার অ্যান্ড সিভিলাইজেশন অব অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো 47 নম্বরের প্রশ্ন যেটা হচ্ছে গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলি কি নামে পরিচিত ছিল? ঠিক আছে, এটা ছিল অপশন ডি হবে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে রূপক। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলোকে রূপক বলা হতো, কার্যক্রম হচ্ছে অ্যাকচুয়ালি তার আগেকার। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাকে বলা হয় রূপক বা রূপক বলা হয়। আচ্ছা, 48, নিচের কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? এটা খুব সহজ প্রশ্ন। পাল বংশের রাজা ধর্মপাল, যিনি বিক্রমশীল মহাবিহার, সম্পূর্ণ মহাবিহার এগুলো বানিয়েছিলেন, সেটা সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন এ, ধর্মপাল হচ্ছেন সঠিক অ্যান্সার। আচ্ছা, রামপালের পর 49-এর প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে রামপালের পর সিংহাসনে কে বসেছিলেন? রামপালের পর সিংহাসনে বসেছিলেন কুমার পাল। ওকে, তাহলে 49 রাইট অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, আচ্ছা, তারপর একটা ভালো প্রশ্ন দিয়েছে যে নিচের কোন রচনায় আমরা ফিরোজ শাহের খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? ফিরোজ শাহ তুগলকের সময় অ্যাকচুয়ালি খাল নিয়ে অনেক কিছু কাজবাজ হয়েছিল এবং তিনি অনেক খাল টাল সেচ করেছিলেন সঠিকভাবে ফসল ফলানোর জন্য, ভালো ফসল ফলানোর জন্য। তো তার এই সমস্ত বিষয় কার্যকলাপ সম্পর্কে আমরা কোন বই থেকে জানতে পারি? তার যে বইটা থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে তারিখ ই মোবারক শাহী। ঠিক আছে, অ্যাকচুয়ালি তিনি নিজেই ফিরোজ শাহ তুগলক নিজেই এই বইটা রচনা করেছিলেন, তারিখ ই মোবারক তারিখ ই মোবারক শাহী। তো তার লেখা গ্রন্থ থেকে আমরা এটা জানতে পারি। সুতরাং 50-এর দাগে রাইট অ্যান্সার হবে অপশন সি, তারিখ ই মোবারক শাহী। ওকে,
আচ্ছা, 51, সুলতানি আমলে নিম্নলিখিতের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন? আহ, এটা আমরা প্রত্যেকেই জানি, সেনাবাহিনীর দায়িত্ব পালন করতো যিনি হলো আর্জ ই মামুন, ঠিক আছে। তিনি কিন্তু সেনাপতি, মাথায় রাখবেন। সুলতানি আমলে কিন্তু সেনাপতি তাকে বলা যায় না, কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব কিন্তু পালন করতেন আর্জ ই মামুনিক। হচ্ছে রাইট অ্যান্সার অপশন ডি, 51 দাগের রাইট অ্যান্সার অপশন ডি। আচ্ছা, তারপরে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন 52, দ্য কান্ট্রি ইজ ফর মোস্ট পার্ট ওয়েল কাল্টিভেটেড। আচ্ছা, যে মানে উক্তিটার কথা বলছে যে ভেরি ফার্টিলাইজ এন্ড ট্রুপস অ্যামাউন্ট ইন নাম্বার টু 11। আচ্ছা, এই যে প্রশ্নটা যেটা বলেছে অ্যাকচুয়ালি 52, সেটা হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশন বি, আব্দুল রেজ্জাক। ওকে, সুতরাং রাইট অ্যান্সার আমরা পাচ্ছি আব্দুল রেজ্জাক। তাহলে 52 রাইট রাইট অ্যান্সার হয়ে যাবে আব্দুল রেজ্জাক। তিনি অ্যাকচুয়ালি বিজয়নগর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে থাকেন। সুতরাং 52 রাইট অ্যান্সার অপশন। আচ্ছা, এখন 53 যেটা হচ্ছে নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন কোন সুলতান? ওকে, তাহলে এই উৎসবটা প্রবর্তন করেছিলেন বলবন। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 53 রাইট অ্যান্সার অপশন 3। আচ্ছা, 54, 54 আলাউদ্দিন কবে মেবার জয় করেছিলেন? ওই যে মেবার পদ্মাবতী জয় মানে পদ্মাবতীকে জয় করার জন্য জিজ্ঞাসিলেন, এরকম একটা বলা আছে। মোহাম্মদ জাইসির যে গ্রন্থ আছে পদ্মাবত, সেখান থেকে আমরা জানতে পারি, কিন্তু সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সত্যতা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। যাই হোক, তো আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে তিনি জয়লাভ করেছিলেন। সুতরাং 54 দাগের প্রশ্ন রাইট অ্যান্সার হবে অপশন সি, 1303। ওকে, এটা টাইপটা একটু ভুল হয়ে গেছে, ব্যাকেটের যেহেতু 2 আছে, সেটা সি হবে, অপশন সি। ওকে, আচ্ছা, রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? রাজিয়ার পর, রাজিয়াকে যিনি প্ল্যানিং করে হত্যা করেছিলেন তিনি বসেছিলেন, তার নাম হচ্ছে তার ভাই বাহারাম শাহ। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, রাজিয়ার পর দিল্লি সিংহাসনে বসেছিলেন বাহারাম শাহ, অপশন এ। আচ্ছা, 56 তাদের প্রশ্ন, আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানে কে সঙ্গী ছিলেন? ঠিক আছে, এইটা একটা এটা একটা প্রশ্নটা মনে হয় একটু ভুল দিয়েছে, কারণ আলাউদ্দিন খলজি তিনি কিন্তু নিজে গুজরাটে যান। ঠিক আছে, তিনি অ্যাকচুয়ালি উলুগ খান নুসরত খানকে পাঠিয়েছিলেন, তার মানে সেনাপতি যারা ছিলেন। তো অ্যাকচুয়ালি প্রশ্নটা অ্যাকচুয়ালি করতে চেয়েছিল যে আমার মনে হয় যেটা, যে আলাউদ্দিন খলজি চিত্তর অভিযানে কাকে সঙ্গে নিয়ে গেছিলেন, বা দক্ষিণ দিকের অভিযানে কাকে সঙ্গে নিয়ে গেছেন, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, তো যাই হোক, আমার যেটুকু মনে হয় রাইট অ্যান্সার এটা হতে পারে অপশন সি, আমির খসরু। ঠিক আছে, এবার কমিশন কি দেয় দেখা যাক। আচ্ছা, 57 থেকে যে প্রশ্নটা, দ্য ইকোনমি অফ মুঘল এম্পায়ার বইটির লেখককে, সেটা হবে অপশন এ, সি মুসফি। মুসফি করে যিনি ছিলেন তিনি এই বইটা রচনা করেছিলেন, দ্য ইকোনমি অফ মুঘল এম্পায়ার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 57। আচ্ছা, এবার বলতে বইয়ের নাম মেলাতে দিয়েছে, মানে বলতে দিয়েছে কোনটা ভুল লেখা। ঠিক আছে, সুতরাং তারিখ দেখুন, আমির খসরুর সিয়ারুল আউলিক দিয়েছে, এটা কখনোই না, এটা হচ্ছে সৈয়দ মোহাম্মদ রচনা করেছিলেন সিয়ারুল আউলিক। আর মিনাজুস সিরাজে দিয়েছে খাজাইনুল ফতহ। এই খাজাইনুল ফতহ অ্যাকচুয়ালি আমির খসরু রচনা করেছেন। আর সিতে দেখুন ইসলামী দিয়েছে তারিখি ফিরোজ শাহ, কিন্তু তারিখি ফিরোজ শাহ তো রচনা করেছে বার্নি। আর তারপরে অপশন ডি পড়ে থাকছে জিয়া নাকসবি, তিনি অ্যাকচুয়ালি পুঁথিনামা রচনা করেছেন। ঠিক আছে, তো এই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 58 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জিয়া নাকসবি পুঁথিনামা রচনা করেছে। আচ্ছা, 59, সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন কার সেনাবাহিনীর সাথে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়েছেন। এক্ষেত্রে আপনাকে জানতে হবে মঈনুদ্দিন চিশতি কত সালে ভারতে আসছেন, বা কত সালের দিকে ভারতে আসছেন। অ্যাকচুয়ালি সেই সময় তিনি যখন ভারতে আসছেন, সেই সময় কিন্তু পৃথ্বীরাজ চৌহান ছিল ভারতের দিল্লি শাসক, এবং মানে রাজপুতানা শাসক, এবং তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির সাথে যুদ্ধে জড়াচ্ছেন, এবং মোহাম্মদ তরাইনের যুদ্ধ কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ঘুরি। 59 এর রাইট অ্যান্সার হবে অপশন বি, মোহাম্মদ ঘুরি।
করি। ওকে, আচ্ছা 60 যে প্রশ্নটা দেখছি, যে কোন মোগল সম্রাটের অধীনে প্রকৃতিবাদী মুঘল চিত্রকলাগুলি শীর্ষে পৌঁছেছে? আমরা প্রত্যেকেই জানি জাহাঙ্গীরের সময় অ্যাকচুয়ালি মুঘল চিত্রশিল্প স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এবং আচ্ছা এই প্রশ্নের অ্যান্সার গুলো দিলে ভালো হয় যিনি বলছেন। বিষয়টা আমি তো অ্যান্সার বলে দিচ্ছি এবং আপনারা টেলিগ্রামে যে লিঙ্ক আছে সেই টেলিগ্রামে জয়েন হলে এই পিডিএফটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার যেটা মতামত আমি এটা পরে শুনছি, একটু এটা বলে নিই, 90টা আলোচনা করে নিই। যেটা হচ্ছে যে কোন মোগল সম্রাটের অধীনে মানে চিত্রকলা যেটা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে জাহাঙ্গীরের সময়, অপশন সি। ওকে, আচ্ছা 61 প্রশ্ন, সেটা হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকালে নিম্নলিখিত যে বিদেশি পর্যটকদের মধ্যে কে ভারতে ভ্রমণ করেছেন? দেখুন এখানে অ্যান্সারটা হাইলাইট করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তিনি ভারতে আহ ফাদার মনসিলিটো আসেননি, তিনি জাহাঙ্গীরের সময় না, এছাড়া মানসিও না, বার্নিও না। তো ফ্রান্সিসকো অ্যাকচুয়ালি পলসার জিলপেলসের যার কথা বলা হচ্ছে, বেলসার্ড, তিনি অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের সময় ভারতবর্ষে এসেছিলেন। সেটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা 62, কোন মোগল সম্রাট ভারতের কোনো সমাধি নেই? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়েছে, কোন মোগল সম্রাটের ভারতে কোনো সমাধি নেই? রাইট অ্যান্সার হবে, এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে হবে জাহাঙ্গীর। সেক্ষেত্রে যদি বাবর থাকতো বাবরও হতে পারতো, কারণ বাবরের সমাধি ভারতে না, কাবুলে আছে। এবং জাহাঙ্গীর একমাত্র তার লাহোরে শাহাদা বলে একটা জায়গা, সেখানে তার সমাধিস্থ করা হয়েছিল। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাহাঙ্গীর। আচ্ছা 63 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে উপনিষদগুলি ফরাসি ভাষায় অনুদিত হয়েছিল কার রাজত্বকালে? খুব একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে অনেকে দেখি বলছে এর সময় কি বলে আকবরের সময়, এরকম একটা দেখি অ্যান্সার দিচ্ছে অনেকে বলছে, কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন সি, শাহজাহানের সময়। আরে কিন্তু শাহজাহান 1657 খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি উপনিষদ গুলো রচনা করা হয়েছিল, এবং তারা জন্মই হয়েছে 1615 খ্রিস্টাব্দে। এবং সেক্ষেত্রে রাইট অ্যান্সার কি করে আকবর হতে পারে? ওকে, তো তারা জন্মাচ্ছে 1615, এবং তারপর তিনি উপনিষদ গুলো লিখছেন যখন অ্যাকচুয়ালি 1657 দিকে। সুতরাং আহ শাহজাহানের পুত্রই তারা, তো তিনি এগুলো লিখেছিলেন। সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 63 রাইট অ্যান্সার হবে অপশন এ। বাবর গাজী উপাধি কবে গ্রহণ করেছিলেন? বাবর অ্যাকচুয়ালি গাজী উপাধি গ্রহণ করেছিলেন খানোয়ার যুদ্ধের পর। অনেকে গুলিয়ে ফেলে পানিপথের যুদ্ধের পর, কিন্তু না, কারণ তিনি খানোয়ার যুদ্ধের পর গাজী উপাধিটা নিয়েছিলেন। এর পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনারা যদি খানোয়ার যুদ্ধটা দেখেন, সেক্ষেত্রে দেখবেন ভারতবর্ষের অনেক কটা মানে রাজা মিলে একত্রিত হয়ে বাবরের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। ঠিক আছে, সেক্ষেত্রে তিনি একটা গাজী বা ধর্মযোদ্ধা হিসেবে এই যুদ্ধের পর নিজের উপাধি গ্রহণ করেছে এই যুদ্ধ জেতার পর। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, যেটা হচ্ছে শাহজাহান নিচের কাকে শাহবুলান ইকবাল উপাধি দিয়েছে? শাহজাহান অ্যাকচুয়ালি নিজের মধ্যে দারা শুকোকে তিনি কিন্তু শাহবুলান ইকবাল উপাধি দিয়েছেন। অ্যাকচুয়ালি শাহজাহান ঔরঙ্গজেবকে ঠিক অতটা পছন্দ করতেন না, তার থেকে তিনি দারা তার ফার্স্ট প্রায়োরিটি ছিল। কিন্তু কিন্তু দারা যাই হোক পরাজিত হয়ে গেছিল ঔরঙ্গজেবের কাছে। তো এই দাঁড়াকেই তিনি কিন্তু এই উপাধিটা দিয়েছিলেন। সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে 65 এর অপশন এ। আচ্ছা, তারপর 63 থেকে যে প্রশ্ন, সেটা হচ্ছে খুব সহজ প্রশ্ন, যে ঐতিহাসিক স্থান চিহ্নিত করুন যেখানে ইবাদতখানা বীরবলের বাড়ি তানসেন বারদারে অবস্থিত ছিল। ঠিক আছে, তানসেনের বারদারে অবস্থিত ছিল, এটা হচ্ছে ফতেপুর সিক্রি। আকবর করেছেন এই সমস্ত বিষয়গুলো, আকবরের সময় সমস্ত কিছু হয়েছিল। রাইট অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা 67, এটা হচ্ছে যে শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে কাকে কোনো সামরিক দায়িত্ব পালন করতে হতো না? খুব ভালো প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে অপশন ডি হবে ন্যায়াধীশ। আমাত্মকেও পালন করতে হতো, ওয়াকিনাবিশকেও পালন করতে হতো, সন্তকেও পালন করতে হতো। ঠিক আছে, একমাত্র ন্যায়াধীশ যিনি বিচার করতেন, আর একজন ছিলেন পণ্ডিতরা যারা পুজো করতেন। ঠিক আছে, এই দুজনকেই অ্যাকচুয়ালি অষ্টপ্রধানদের মধ্যে কোন রকম সামরিক দায়িত্ব পালন করতে হতো না। যেহেতু পণ্ডিতরাও অপশনে নেই, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি, ন্যায়াধীশ।
আর যদি দুটো অপশনে থাকতো তাহলে দুটোই হতো, কিন্তু পণ্ডিতরাও ন্যায়াধীশ, ঠিক আছে। যারা পুজো করতো এবং যারা বিচার করতো তাদের কোনো সামরিক দায়িত্ব শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে পালন করতে হতো না। আচ্ছা, তারপরে 68, মুর্শিদ কুলি খানকে কোন মোগল সম্রাট বাংলার সুবাদা নিযুক্ত করেছেন? আমি দেখছি অনেক জায়গা বলে বেড়াচ্ছে ঔরঙ্গজেব। আরে বাবা, কেন ঔরঙ্গজেব হবে? ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে সুবাদার নিযুক্ত করেনি, নায়েব নিযুক্ত করেছিলেন। নায়েব পদ আর সুবাদারের পদের মধ্যে অনেক পার্থক্য আছে। নায়েব পদের কাজ মানে টাকা পয়সা, মানে মানে কি বলে ওটাকে, রাজস্ব তোলা, সেটা সম্রাটকে পাঠানো। সুবাদার হচ্ছে সুবার প্রধান, তারও কাজ অনেক, তারও কাজে মানে সুবার ল অর্ডার মেনটেন করা সমস্ত কিছু আছে। কিন্তু ঔরঙ্গজেব অ্যাকচুয়ালি তো মুর্শিদ কুলি খানকে তাকে নায়েব হিসাবে নিযুক্ত করেছে। এবং তারপর যখন তার মানে তার সাথে বিভিন্ন আজিমুর সঙ্গে ঝামেলা টামেলা হয়েছিল, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মুর্শিদ কুলি খানকে এমনকি দক্ষিণাত্যও পাঠিয়ে দিয়েছিল। তারপর আবার ফারুক যখন সিংহাসনে বসছিলেন 1717 খ্রিস্টাব্দে, তাকে বাংলার সুবাদার করছে, ঠিক আছে, জাফর খান নাসরি উপাধি দিয়ে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফারুক। ওকে, 68 এর রাইট অ্যান্সার অপশন সি, ফারুক। আচ্ছা, আর একটা ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে, মিস করে গেলাম, হ্যাঁ, 69, দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থটি রচয়িতা কে? এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করা আছে, যেটা হচ্ছে সিরাজুল ইসলাম। ওকে, তিনি কিন্তু এই পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থটা রচয়িতা। আচ্ছা, তারপরে 70 যে প্রশ্ন সেটা হচ্ছে, পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করেছে? খুব ভালো প্রশ্ন এটা। পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করেছেন? সেটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে ভারতীয় কাউন্সিল। পোর্টফোলিও বলতে বলতে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ক্যানিং, মানে লর্ড ক্যানিং অ্যাকচুয়ালি তিনি এই মানে এটা এনেছিলেন প্রস্তাবটা, যে পোর্টফোলিও সিস্টেম বলতে ব্রিটিশ সিস্টেমের সমস্ত দপ্তরকে আলাদা করার কথা বলেছেন, দপ্তরগুলোকে একটু স্বাধীনতা দেওয়ার কথা বলেছিলেন এবং দপ্তরগুলোকে ভাগ করার কথা বলেছিলেন। সেই দপ্তরগুলোকে যাতে ভাগ হয় এবং তারা যাতে একটু স্বাধীনভাবে কাজ করতে পারে, অতিরিক্ত কেন্দ্রীভূত না যেন হয়ে পড়ে, সেই জন্য এই পোর্টফোলিও সিস্টেমটাকেই বলা হয় থাকে। এবং এই সিস্টেমটা প্রথম 1861 ভারতীয় কাউন্সিল আইন দ্বারা পাস হয়েছে। ওকে, আচ্ছা, এই পোর্টফোলিও সিস্টেমটার প্রস্তাবটা অ্যাকচুয়ালি রেখেছিলেন প্রথম ক্যানিং, ঠিক আছে, লর্ড ক্যানিং। আচ্ছা, 71 যেটা হচ্ছে, যে নিচের মধ্যে কে একজন অ্যাংলিস্ট নন, মানে কে একজন অ্যাংলিস্ট ছিলেন না? রাইট অ্যান্সার হয়ে যাবে H. উইলসন। তিনি কিন্তু একজন অ্যাংলিস্ট ছিলেন না। ওকে, আচ্ছা, এটা একটা হিস্টোগ্রাফি থেকে প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন এটা। আচ্ছা, 72, স্যার সৈয়দ আহমেদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করছে? এটা আবার ছোট থেকে পড়ে আসছে, স্যার সৈয়দ আহমেদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করছে? সেটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দে আহ সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন, অপশন সি। মানে, আচ্ছা, এরপর যে প্রশ্নটা দিয়েছি এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, এটা না রাইট অ্যান্সার বলা খুব মুশকিল, কারণ অপশন গুলো এমনই দিয়েছে। দার উল উলাম কে প্রতিষ্ঠা করেছেন? সেটা হচ্ছে, অনেকে বলছে যে মৌলানা মোহাম্মদ আলী হতে পারে বা অপশন এও হতে পারে, কিন্তু সম্পূর্ণ গেস করে, ঠিক আছে, এটা আপনারা একটু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে রাখতে পারেন। সত্যি এটা আমার মানে জানা নেই। এবং আমি যদি গেস করতে হয়, আমার মনে হয়, কেন জানি না, মৌলানা অপশন এ হতে পারে, কিন্তু সত্যি জানা নেই, মানে যা জানা নেই সেটা তো বলে লাভ নেই, মানে অপশন গুলো দেখে বোঝা যাচ্ছে না কিছু। ঠিক আছে, সুতরাং দেখা যাক এটা প্রমোশন করে। প্রশ্নটা খুব ভালো দিয়েছে, ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেছিল? ক্রিমিনাল, আচ্ছা, আপনারা যারা শুনছেন, যে কজন আছেন, আপনারা একটু শোনার পর তো একটা হেল্প করতেই পারেন সবার জন্য, যে মোটামুটি মিলিয়ে কার কত মার্কস হচ্ছে একটা বলতে পারেন, তারা একটা আলোচনা করে দিতে পারে কত কাট অফ হতে পারে। ওকে, যদি আপনারা হেল্প করতে চান, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে আহ লর্ড কার্জন, ঠিক আছে, 1904 খ্রিস্টাব্দ নাগাদ দিকেই করেছিলেন তিনি এটা, ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। সেটা হচ্ছে লর্ড কার্জন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 75 ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড লিনলিথগো। কারণ
ক্রিপস মিশন কবে আসছে? 1942 খ্রিস্টাব্দে, আমরা জানি 23 মার্চ, এবং সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড লিনলিথ। ওয়েভেল হবে না, কারণ ওয়েভেল তার 43-এ আসছে, এবং ওয়েলিংটন তো হবেই না, মাউন্টব্যাটেন তো হবেই না। ঠিক আছে, সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 75, লর্ড লিনলিথ। আচ্ছা, নিম্নে কে ওহাবি আন্দোলনের নেতা ছিলেন? সেই ঘুরে ফিরে একই অ্যান্সার হবে, দেখুন, হাজী সৈয়দ উল্লাহ। ওকে, সৈয়দ আহমেদ, মৌলভী কাসিম, ইনায়েত আলী, এরা প্রত্যেকে কিন্তু ওহাবি আন্দোলনের নেতা ছিলেন। একমাত্র হাজী সৈয়দ উল্লাহ যিনি ফরাজি আন্দোলন নেতা ছিলেন। সুতরাং 76 এর অ্যান্সার অপশন বি। আচ্ছা, তারপর 77, রায়তরি বন্দোবস্ত চালু হয়েছিল। এই চালু হয়েছিল কোথায়, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছিল রায়তরি বন্দোবস্ত চালু হয়েছে কোথায়। সেটা হয়েছিল, আমরা জানি, মাদ্রাজ এবং বোম্বেতে রায়তরি বন্দোবস্ত চালু হয়েছে। ওকে, তো প্রথমের দিকে, সুতরাং যেটা 1820 খ্রিস্টাব্দ নাগাদ হয়েছে। হুম, আচ্ছা, 77 অপশন সি রাইট অ্যান্সার। 78, কোন ভাইসরয়কে আন্দামানে একজন আসামি ছুরি লাগাতে হত্যা করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন, মানে মেও, অ্যাকচুয়ালি লর্ড মেও তাকে 72 খ্রিস্টাব্দে, মানে 1872 খ্রিস্টাব্দে লর্ড মেওকে হত্যা করা হয়েছিল, এবং ছুরি লাগাতে সেটা আন্দামানে। এবং ইনি একজন মানে ভাইসরয় যিনি কিন্তু তার কার্যকালে খুন হয়ে গেছিলেন। এই প্রশ্নটা একটা অন্য দিক থেকেও ঘুরিয়ে আসে এরকম ভাবে। 79, হচ্ছে মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি রচনা কে করেছিলেন? মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি রচনা করেছিলেন পিটার হার্ডিং। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, পিটার হার্ডিং। খুব ভালো প্রশ্ন দিয়েছে 80 থেকে, যে প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছেন, যে কবে গণপরিষদ বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছে? হয়তো অনেকে কনফিউশন করে দিয়েছেন যে 26শে জানুয়ারি 1950, কিন্তু এটা হবে না। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হয়ে যাবে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দ। ওকে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। খুব ভালো প্রশ্ন দিয়েছে যে কবে গণপরিষদ বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছে, সেটা হবে 26শে নভেম্বর 1949। আচ্ছা, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন হাইলাইট করা আছে প্রশ্নটা, যে মুসলিম লীগ 1940 সালের মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব পাশ করেছিল কোথায়, মানে অ্যাকচুয়ালি লাহোর। ঠিক আছে, মানে প্রস্তাবটি উত্থাপন করেছিল একজন, মানে লিখেছিলেন একজন, মানে সিকান্দার হায়াত খান, যিনি উত্থাপন করলেন ফজলুল হক, সমর্থন করেছিলেন চৌধুরী কালিকুজ্জামান বলে একজন, এবং এই লাহোর অধিবেশনের তো আপনার সভাপতি ছিলেন জিন্না। ওকে, এই চারটে প্রশ্ন বিভিন্ন রকম ভাবে আছে, কিন্তু একটা সহজ প্রশ্ন দিয়েছে, 1940 সালে পাকিস্তান প্রস্তাব পাস হয়েছিল লাহোরে। আচ্ছা, 82 প্রশ্ন, যে সন্ত্রাস রায়ত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব কে দিয়েছে? এইটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে, অনেকে বলছে অপশন ডি, অনেকে বলছে অপশন এ, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে এটা অপশন এ হতে পারে। এবার দেখা যাক কমিশন কি বলে। ঠিক আছে, 82 অপশন এ হতে পারে। 83, ক্যাম্পো ভার্নিয়ার চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে? ক্যাম্পো ভার্নিয়ার চুক্তি আমরা জানি, নেপোলিয়ন যখন ইটালির দিকে যাচ্ছেন এবং মানে এই অস্ট্রিয়াকে সম্পূর্ণরূপে পরাজিত করছেন, সেটা হচ্ছে 1797 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে। সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, আচ্ছা। আচ্ছা, এটা একটু প্রশ্নটা একটু দিয়েছে, যে ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচে কোন বৈশিষ্ট্যটি সঠিক নেই? প্রথম অপশন হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্যের নীতি, বৈধতার মূলনীতি, জাতীয়তার নীতিকে অবহেলা করা হয়েছে। দেখুন, অপশন বি, ক্ষমতার ভারসাম্য নীতিটা নেওয়া হয়েছিল, এটা ঠিক, যে আহ বিগ ফোর থাকছে এবং তারা একটা ক্ষমতার ভারসাম্য নিচ্ছে, কাউকে অতিরিক্ত যেন ক্ষমতা না পেয়ে যায় সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। এবং বৈধতার মূলনীতি বলা হচ্ছে যে যার যেটা বৈধ, মানে ফরাসি বিপ্লবের আগে যে বৈধ একটা এলাকা ছিল, সেই বৈধতা, সেই এলাকাগুলো তাদের সেই সমস্ত দেশকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যেটা নেপাল ভুলিয়ে দিয়েছিল সমস্ত কিছু, সেই বিষয়টা দেখা হচ্ছে। এবং জাতীয়তাবাদের নীতিকে অবহেলা করা হয়েছিল বলতে, ইটালির যে একটা জাতীয়তাবাদ গড়ে উঠেছিল নেপোলিয়নের রাজত্বকালে, আহ সেইটা কিন্তু, সেই বোধটাকে কিন্তু সম্পূর্ণ অবহেলা করা হয়েছিল সেই নীতিটাকে। সুতরাং আমার মনে হয় ব্যক্তিগতভাবে
যে 84 রাইট অ্যান্সার হয়ে যেতে পারে অপশন এ। ওকে, ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা। আচ্ছা, তাহলে 84 অপশন এ। 85 নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তভাবে ব্যাখ্যা। এইটা একটা প্রশ্ন, যেটা ভালো প্রশ্ন মোটামুটি, যেখানে দুটো অপশন প্রথমেই বাদ দিয়ে দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ, অপশন বি, অপশন ডি হচ্ছে একটি বিস্তৃত সংবিধান সহ একটি সমাজ। এই দুটো বাদ দিয়ে দেন, কারণ ইউটোপিয়ান শব্দটার মধ্যে এর মানে বোঝায় না। যে দুটো ক্লোজ অপশন পড়ে থাকে সেটা হচ্ছে এমন একটি সমাজ যেখানে সবাই সমান, ঠিক আছে। আর একটা অপশন পড়ে থাকছে যেটা সি, যে একটি আদর্শবাদী সমাজ যা কখনোই অর্জন করা যায় না। এবার বিষয়টা হচ্ছে যে 85 এর ক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হবে, ঠিক আছে। একটি আদর্শবাদী সমাজ যা কখনো অর্জন করা যায় না, ঠিক আছে। 85 রাইট অ্যান্সার অপশন সি। আচ্ছা, এটা সহজ প্রশ্ন একদমই, যে মানে জার্মানি ঐক্যতা মানে ঐক্যবদ্ধ করতে কি প্রধান ভূমিকা স্থপতি ছিলেন, সেটা হচ্ছে বিসমার্ক। আমরা জানি, ছোট থেকেই পড়ছি, আর আলাদা করে কিছু বলার নেই। এই প্রশ্নটি নিয়ে একটু সমস্যা আছে, অনেকেই প্রতিবাদ করছেন যে যে নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্যে দিয়ে শিল্প বিপ্লবের সূচনা হয়? অনেকে বলছে রেলপথ, অনেকে বলছে ব্লাস্ট ফার্নেস, অনেকে বলছে বাষ্প ইঞ্জিন, ঠিক আছে। এখানে বিষয়টা বুঝতে হবে। দেখুন, বস্ত্র শিল্প যখন বিকাশ করছে সেক্ষেত্রে ব্লাস্ট ফার্নেসের একটা গুরুত্ব আছে। ওকে, কারণ ইংল্যান্ড অনেক ঐতিহাসিক বলেছেন ইংল্যান্ডে এত ভালো লোহা পাওয়া গেছিল বলে, লোহার ব্যবস্থা করতে পেরেছিল বলেই বিপ্লব শুরু হয়েছিল, শিল্প বস্ত্র বিপ্লব চলে আসছে, ঠিক আছে, শুরু হচ্ছে। কিন্তু কথাটা দিয়েছে এখানে কোনো বস্ত্র বিপ্লব কথা বলেনি, এখানে বলা হয়েছে শিল্প বিপ্লব। এবং শিল্প বিপ্লব বলতে শুধুমাত্র যে বস্ত্র বোঝায় তা তো না, আমাদের সমস্ত কিছু বিপ্লব মানে সমস্ত শিল্পের দিক থেকে আমাদের সেই অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে। সেক্ষেত্রে আমাদের মানে আমার মনে হয় থাকে ব্যক্তিগতভাবে এখানে রাইট অ্যান্সার হয়ে যেতে পারে অপশন ই, রেলপথ। ওকে, রেলপথ আসার পর থেকে শিল্প বিপ্লবে আরো ক্রমবিন্যাস হয়েছে। এবং আর একটা খুব ক্লোজ অপশন হতে পারে বাষ্প ইঞ্জিনও হতে পারে, কিন্তু উম, দেখুন, এটা আমি বলছি না যে আমার কথা ধ্রুব সত্য, মানে এটা না। যেটা আমার ব্যক্তিগত মত হতে পারে অপশনে। এবার দেখা যাক এটা কি দেয়, মানে কি বলবো, কমিশন কি অ্যান্সার দেয়। ওকে, আচ্ছা। এইট সহজ প্রশ্ন, হিস্ট্রি অফ রাশিয়ান রেভলিউশন বইটি কে রচনা করেছিলেন? সেটা হবে লিও ট্রটস্কি রচনা করেছিলেন। আচ্ছা, তারপরে প্রশ্ন যেটা হচ্ছে হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত ছিল? আমরা জানি হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, যদিও এখানে তাম্রটা দেয়নি, তামাটা দেয়নি, সেক্ষেত্রে শুধু ব্রোঞ্জ যুগটা দিয়েছে, সেক্ষেত্রে হয়ে যাবে ব্রোঞ্জ যুগের সভ্যতা। 89 অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা। এরপর 90 নম্বরের যে প্রশ্ন সেটা হয়ে যাচ্ছে যে কত সালে মগধের নন্দ রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল? সেটা রাইট অ্যান্সার হবে 364 খ্রিস্টপূর্বাব্দে মগধে প্রথম নন্দ রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল, অপশন এ। ঠিক আছে, তো এই হলো মোটামুটি 90টা আলোচনা করলাম। এবার আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। স্যার কোশ্চেন নাম্বার 15টা একবার রিপিট করবেন প্লিজ। কোশ্চেন নাম্বার 15 আচ্ছা, 15 নম্বর হচ্ছে 15 বলে। আচ্ছা, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, মানে যে দুটো বইয়ের নাম বললেন ওই নাম দুটো একবার রিপিট করলে ভালো হয়। বইয়ের নাম অ্যাকচুয়ালি আমি একটাই বলেছি, বিষয়টা হচ্ছে যে আমি বলতে চাইছি যে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় অ্যাকচুয়ালি মহাপদ্ম নন্দ। অ্যাকচুয়ালি ডক্টর রাধা কুমদ মুখার্জি, তার একটা বই আছে দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি বলে একটা বই আছে, সেই বইতে তিনি এই মহাপদ্ম নন্দকে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলেছেন। আর ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলেছেন। ওকে, একটা ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী আর একটা ডক্টর রাধাকুমন। ওকে, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি যেগুলো স্যার উত্তর সবটির সাথে আমার মিলেছে, তো বক্তব্য যে স্যার আমার 64.5 টিকছে স্যার হিসাব করে। কত?
আপনার কথাটা কেটে গেল, মনে হচ্ছে আপনি বলতে চাইছেন 64.5 এরকম কিছু। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, এবার বলুন কোন আছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার 64.5 টিকছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে কি তাহলে কি আশা রাখবো যে ইন্টারভিউর জন্য কি প্রিপারেশন দিতে হবে নাকি স্যার? দেখুন স্যার দেখুন সেটা তো বলতে পারবো না আমি, যেটা কাট অফ ঠিক হবে বোঝা, তখন কাট অফ দেখা গেলে তখন দেখা যাবে যেটা কমিশন কাট অফ দেবে। এখন তো ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, সুতরাং এটা একটা পোল হলে ঠিক হয় যে ওভারঅল একটা 50-60 জনের কত কাট অফ মানে কত পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে একটা কত, তবে একটা আইডিয়া করা যায়। সেক্ষেত্রে সেরকম তো কেউ কিছু বলছেন না, সুতরাং আমার পক্ষে আইডিয়া করাটা করি, ঠিক আছে। তবে 64.5 পেয়েছেন, আশা করি ভালোই পেয়েছেন, এবার দেখা যাক কি হয়। 69টা করেছিলাম স্যার, 3টে ভুলে যাওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।